বিরাট আকারে দুর্নীতি হয়েছে। গত কয়েকদিনের নিউজ পেপারে আপনিও পড়েছেন, আমরা দেখেছি। দেশের অনেকগুলা সংবাদ মাধ্যম এটা নিয়ে শিরোনাম করেছে এবং একজন উপদেষ্টা, আমাদের পরিবেশ বিষয়ক উপদেষ্টা, তিনি তার ব্যর্থতার কথা তুলে ধরেছেন। তিনি সেটা পারেননি, এই লুটপাট তিনি বন্ধ করতে পারেননি। তিনি একটা অসহায়ত্বের প্রকাশ পেয়েছে তার বক্তব্য থেকে। তো আপনার এ ব্যাপারে আপনার মতামত, আপনি সিলেটের, সম্ভবত সিলেটে বসবাস করেন হিসেবে আপনিও গেছেন সেখানে, আমিও নিজেও গেছি, সুন্দর একটা পর্যটন স্পট, অনেকবার গিয়েছি। এই বিষয়ে আপনার বক্তব্য কি? ধন্যবাদ। প্রথমে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখুন, এটা সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দুর্নীতি তো বাংলাদেশে একটি বড় সমস্যা, এটা তো অস্বীকার করার উপায় নেই। কিন্তু যখন একটি নির্দলীয় সরকার ক্ষমতায় থাকে এবং যেই সরকারের প্রতি থাকে সকল দল মত পথের মানুষের এক ধরনের আস্থা, সেই অবস্থায় থেকে উপদেষ্টা, এবং তিনি অত্যন্ত অ্যাক্টিভ একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বলুন বা পলিটিক্যালি অ্যাওয়ারনেস, পরিবেশ বিষয়ে উনি একজন বিশেষজ্ঞ বলা যায়, এনভায়রনমেন্টাল উনি একজন বিশেষজ্ঞ, আসলেই বিশেষজ্ঞ বলা যায়। এবং উনি, আমি দেখেছি যে বিগত সরকারের সময়ে বিভিন্ন ধরনের অনিয়ম, গাছপালা কিংবা বিশেষ করে সবুজায়নের বিপক্ষে গিয়ে যখন বড় বড় বিল্ডিং তোলা হচ্ছিল, স্থাপনা তোলা হচ্ছিল, তিনি কিন্তু কথা বলেছেন, ভূমিকা রেখেছেন। কিন্তু তিনি কেন এখন এই সরকারের সময় তিনি দায়িত্ব পালন করতে পারলেন এবং তার যে অসহায়ত্ব আমি দেখেছি, তিনি কথা বলেছেন। দেখুন, এটাকে আমি কি বলবো, তিনি কি অসহায়ত্ব প্রকাশ করেই শেষ থাকবেন, নাকি তিনি প্রকাশ করবেন যে তার অসহায়ত্বের জায়গাটা কোথায়? তাহলে হবে কি, অ্যান্টি করাপশন কমিশন, সরকার এবং অ্যাডমিনিস্ট্রেশন কি করতে পারবে, সেখানে যথাযথ পদক্ষেপ নিতে পারবে যে আমি এই কারণে আমি ব্যর্থতার মানে পর্যবসিত হয়েছি, আমি কারণগুলো বলছি। কারণ তিনি তো কারণ বলেননি যে কী কারণে ব্যর্থ হয়েছেন। আমরা ধরেন এই তার কাছে যথেষ্ট ক্ষমতা আছে, এখন তিনি যদি বলেন যে তার কাছে রাজনৈতিক চাপ, এই সরকারের উপর রাজনৈতিক চাপ খাটিয়ে দুর্নীতি করবে, আমি জানি না কেন হবে। এটা কি প্রশাসনের কথা যে বলছেন আপনি, যে অ্যাডমিনিস্ট্রেশন তো ব্যর্থতা, এটা তো ব্যর্থতা সবাই মিলেই, সরকার যারা চালাচ্ছেন বা দেশের আইন শৃঙ্খলা, অ্যাডমিনিস্ট্রেশন, এটা শুধু যে করাপশনের ক্ষেত্রে তা নয়, অ্যাডমিনিস্ট্রেশনের ব্যর্থতা তো আপনার আইন শৃঙ্খলা, আপনি যেটা নিজেই বললেন, সব ক্ষেত্রেই আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন একটা সরকার যখন সমর্থন থাকে, এই সরকার নির্বাচিত নয়, এটা সত্য, এটা আমরা জানি, কিন্তু নির্বাচিত না হলেও যে জনগণের সমর্থন ছাড়াই সরকার, এটা বলা যাবে না। এই সরকার কিন্তু আপনাকে বলতে হবে যে সকল দলমতের ঐক্যমতের বা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ক্ষমতায় আসা একটি সরকার, একটা অভ্যুত্থানের পরে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এই সরকার যদি এই দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিত, কেউ কোনো রাজনৈতিক পক্ষ থেকে কোনো ধরনের বাধা সৃষ্টি করতো। অভিযোগগুলো যেটা আসছে, অনেক সময় আমরা পত্রিকায় দেখেছি, আমি নিজেও দেখেছি, যে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধেই অভিযোগ করা হচ্ছে, তাদের প্রভাবেই এবং প্রশাসনের সহায়তায়। খেয়াল করবেন, রাজনৈতিক নেতাদের প্রভাবে এবং প্রশাসনের সহায়তায়, এটি আমাদের দেশের রাজনীতিতে বা প্রশাসনে বা খুব চলমান বা প্রচলিত কথাগুলা। তাহলে কেন তারা অ্যাকশন নিলেন না? উপদেষ্টার এইটা আগে ব্যাখ্যা করা উচিত যে তিনি যে ব্যর্থ হয়েছেন, অ্যাকশন নিতে পারেননি, কেন পারেননি। কারণ এটা একটা পিকনিক স্পট, এটার থেকে আপনার রেভিনিউ আসতেছে, জনগণ এই জায়গায় যাচ্ছে, এবং শুধু যে অনেকের কর্মসংস্থান, এখানে যে লোকগুলা কাজ করে, যারা ব্যবসা করে, বাংলাদেশের মানুষ যায় তা নয়, বিদেশ থেকেও আমরা যখন যাই বা লোকজন যায়, তারা কিন্তু গিয়ে ওই জায়গায়, আমি নিজে গিয়েছি, নৌকাওয়ালাকে টাকা দিতে হয়, তারা একটা ইনকাম করতেছে, তারপরে গাইড হিসেবে অনেকে কাজ করে। তিনি এই ব্যর্থতাটা, আমি মনে করি তার আনুষ্ঠানিকভাবে অ্যাড্রেস করা উচিত, এবং এটার সাথে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো আছে, আমি সংশ্লিষ্ট বলতে আমি বুঝাচ্ছি যে সিলেটের জেলা প্রশাসন, সিলেটের পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনতার ওইখানকার পুলিশ প্রশাসন সহ উপজেলা প্রশাসন, সকলকে, উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার সহ তাদেরকে নিয়ে বসে তাদের কাছ থেকে শুনে তিনি পদক্ষেপ নিতে পারেন যে কী কারণে ব্যর্থ হয়েছে এবং কারা এই ব্যর্থতার জন্য দায়ী। তখন তিনি অ্যাকশন নিতে পারবেন। কারণ তিনি যদি উপদেষ্টা হয়, তিনি অসহায়ত্ব প্রকাশ করেন, তাহলে তো হবে না। কথা বলতে পারি, অ্যাওয়ারনেস সৃষ্টি করতে পারি, মানুষকে উদ্বুদ্ধ করতে পারি যে আপনার দুর্নীতির বিরুদ্ধে কথা বলুন, সাংবাদিকরা কথা বলবে, সাংবাদিকরা কলাম লিখবে। ইমপ্লিমেন্টেশনটা কে করবে? পুলিশ প্রশাসন, সরকার করবে, প্রশাসন করবে। অপরাধীকে কি করবে? গ্রেপ্তার করবে, প্রয়োজন থাকে কোর্টে নেবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। কিন্তু এটার এই পুলিশ প্রশাসনকে এই কাজ করার জন্য পার্সুটা কে করবে? উপদেষ্টা। খেয়াল করুন আপনি,
উপদেষ্টার কাছে এই মেসেজটা পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আমাদের, আমরা যারা কথা বলি, সাংবাদিকরা যারা লিখেন, যারা করেন, যারা এই দুর্নীতির বিষয়ে অনুসন্ধানী রিপোর্ট করেন, তাদের কাজ হচ্ছে এটা জনসমক্ষে আনা, প্রশাসনকে জানিয়ে দেওয়া এবং উপদেষ্টা নজরে আনা যে আপনি এই ব্যাপারে পদক্ষেপটা নেন। কিন্তু কেন তিনি পদক্ষেপ নিচ্ছেন তাহলে তারা কিন্তু গিয়েছিলেন সেখানে, 3 জন উপদেষ্টাকে অবরুদ্ধ করা হয়েছিল জাফলংয়ে, আপনি হয়তো দেখেছেন মনে হয় মাসখানেক আগে। তো তারা চেষ্টা করেছেন এবং অনেক ক্রাশার মেশিন যেগুলো আছে এগুলোর তারা ওই ইলেকট্রিকের যে লাইন, সাপ্লাই লাইন তারা ডিসকানেক্ট করেছেন এবং কিছু পদক্ষেপ তারা কিন্তু পরে দেখা গেছে যে তারা দিনের বেলা যান অথবা পুলিশ দিনের বেলা যায়, রাতের বেলা চুরি ঠিকই চলে, নৌকা দিয়ে চলে, বিভিন্নভাবে চলে। ইন দ্যাট কেস পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ব্যর্থ। হ্যাঁ, এটা দায়িত্বটা হচ্ছে, আমি আগেই বলছি যে আপনি শুনেন, একটা হচ্ছে কি আপনার প্ল্যানিং স্টেজে আমরা বসে সিদ্ধান্ত নিতে পারি এইটা করতে হবে, বাট হু উইল ইমপ্লিমেন্ট ইট? ইমপ্লিমেন্টেশনটা দরকার। তার মানে পুলিশ ওই জায়গায় করাপশনের সাথে জড়িত। পুলিশ এখান থেকে হয়তো বা কমিশন কাটছে, বাংলাদেশের যেটা হয়, তাহলে পুলিশকেই ওই জায়গায় অ্যাকশন নিতে হবে। তিনি পুলিশকে, তার মানে হচ্ছে তিনি পুলিশকে কথা শোনাতে পারতেছেন না, এটা তার ব্যর্থতা। হ্যাঁ, এটা তার ব্যর্থতা। কারণ তিনি এইভাবে বলতে পারেন না, এরকম একটা সুন্দর পিকনিক স্পটকে ধ্বংস করার পরে তিনি কোনোভাবে এই কথা বলতে পারেন না যে আমি ব্যর্থ হলাম, কারণ তিনি নিজেই পরিবেশবাদী একজন মানুষ। ওই জায়গায় কিন্তু মানুষ ওই পাথর দেখতেই যায়, এখন পাথর নেই, শুধু বালি রয়েছে এবং এই কালো বালি দেখতে তো আর কেউ যাবে না। কাজেই আমি যেটা মনে করি সরকারের এইটা সহ, দেখুন সর্বোপরি যে এক ধরনের প্রশাসনিক ব্যর্থতা আমরা লক্ষ্য করছি, এটার মূল কারণটা হচ্ছে ওই যে আমি বললাম যে নির্বাচিত সরকার না হলে তাদের এক ধরনের, প্রথমত হচ্ছে তাদের এক ধরনের চিন্তা থাকবে যে আমি তো আর 5 মাস বা 6 মাস আছি, এরপরে তো আমাকে চলে যেতে হচ্ছে। আর নির্বাচিত সরকার হলে তার একটা দায়বদ্ধতা থাকবে, সেখানেও দুর্নীতি আছে, দুর্নীতি অবশ্যই আছে, যে আমাকে তো আবার 5 বছর পরে জনগণের মুখোমুখি হতে হবে। অন্ততপক্ষে ওই স্থানীয় যে জনপ্রতিনিধি থাকবেন তিনি চিন্তা করবেন আমাকে তো এই জবাবদিহি করতেই হবে জনগণের কাছে, কেন ওই জায়গার থেকে সাদা পাথরগুলো সরে গেল, তাই না? কাজেই আমি মনে করি সরকারের, আমার যেটা আহ্বান থাকবে যে তিনি অনতিবিলম্বে ওই যে প্রশাসনগুলোর কথা আমি বললাম তাদেরকে ডেকে এখানে একটা কার্যকর পদক্ষেপ এবং যেন প্রশাসনিক নির্দেশনা দেন। প্রয়োজনে ওই জায়গায় আপনি অন ডিউটি কিছু পুলিশ বা আপনার কমিউনিটি পুলিশকে রাখতে পারেন, যে ওরা 24 আওয়ার সার্ভেইলেন্স রাখা দরকার। হ্যাঁ, এখানে কি রাজনৈতিক কোনো ব্যাপার স্যাপার আছে? যেটা অনেক পত্রিকায় আমি নিজেও পড়েছি, নিউজ এসেছে, যেখানে সর্বদলীয় একটি লুটপাট চলছে। সর্বদলীয় মানে সব দল মিলে এই লুটপাটের কারণেই, এমনিতে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় নেই এবং তারা এক কথা বলেন না, কিন্তু এই জায়গাটাতে ইন পার্টিকুলার সর্বদলীয় লুটপাট চলছে। আপনাকে একটা কথা বলি, একটা হিউম্যান টেন্ডেন্সি হচ্ছে প্রতিটি মানুষই কম পরিশ্রমে অধিক অর্থ উপার্জন করতে চায়। হ্যাঁ, তা আপনি যখন কম পরিশ্রমে অধিক অর্থ উপার্জন করতে চাইবেন তখন আপনার কি দরকার? আইদার ব্যাংকের বল্ট ভাঙতে হবে অথবা ব্যাংক থেকে লোন নিয়ে চলে যাবে, সহজ কথা আপনি অনিয়মের আশ্রয় নিতে হবে। তাহলে এই আপনি দেখবেন যে সংসদে যখন গাড়ি কেনা হয়, আমি একটা উদাহরণ দিই, যখন গাড়ি কেনা হয়, বিদেশ থেকে বিলাসবহুল গাড়িগুলো কেনা হয়, সরকারি দল, বিরোধী দল, তৃতীয় দল, চতুর্থ দল সবাই এক হয়ে কিন্তু ভোট দেয়। তাহলে ওই যে মানুষের হিউম্যান টেন্ডেন্সি হচ্ছে যে পরিশ্রম ছাড়াই যদি কিছু একটা বেশি পাওয়া যায়, নিতে সমস্যা কোথায়? এটা এক জায়গায় হচ্ছে তার নৈতিকতার অবক্ষয় এক, দ্বিতীয়ত হচ্ছে তার রাতারাতি বড়লোক হওয়ার এক ধরনের টেন্ডেন্সি। সেই টেন্ডেন্সিটা তাহলে রোধ করবে কে? রক্ষকই যদি বক্ষক হয়ে যায়, এখন সেই রক্ষককে আপনার জনপ্রতিনিধি যদি বক্ষক হয়ে যায়, পুলিশ বক্ষক হয়ে যায়, দুদক বক্ষক হয়ে যায়, হুইল লুক আফটার ইট? এই যে একটা এক্সাম্পল আপনি দিলেন যে এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি, হ্যাঁ, তো আমি জানি আপনি নিজেও একজন এমপি ক্যান্ডিডেট, আপনার সফলতা কামনা করি। আচ্ছা, যাই হোক, এখন এমপি হয়ে আমি জনগণ, আমি পাবলিক আপনাকে ভোট দিয়ে এমপি বানালাম, তা আপনি সংসদে গিয়ে বললেন যে তুমি ট্যাক্স দিবা, আমি দেব না, এই সুযোগটা কিন্তু আমি আপনাকে দিচ্ছি, এই যে পাবলিক
পাবলিক হিসেবে আপনাকে ভোট দিয়ে আমি আমার প্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠালাম, তো ওইখানে গিয়ে আমার বিরুদ্ধে, পাবলিকের বিরুদ্ধে আপনি আইনটা করলেন আপনার নিজের স্বার্থে। এখানে এখানে আমি একটা কথা বলি, দেখুন আপনি যখন কোনো এটা কতটুকু নৈতিক আমি জানতে হ্যাঁ চাচ্ছি। আমি আসছি ধরুন আপনি একজন উপজেলা নির্বাহী অফিসার হলেন, বা কোনো একটা জায়গায় ডিসি হলেন, বা একটা কলেজের প্রিন্সিপালই হলেন, মনে করেন আপনি। আমি বাংলাদেশে চাকরি করে আসছি, আমি বলছি এখন আপনার অফিসিয়াল কাজে কিন্তু বিভিন্ন জায়গায় যেতে হয়, এটা বৈধ, এটা অবৈধ কিছু নয়। এখন আমি মনে করি না বাংলাদেশে আপনি দেখবেন মোরলেস মেধাবী বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, মেডিকেল পড়ুয়া, বুয়েটে পড়ুয়া ছেলেগুলা কিন্তু যে খুব যে বড় লোকের সন্তানটা হয় আমরা এটা কিন্তু বলতে পারবো না। না, অবশ্যই মোটামুটি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত কিংবা দরিদ্র পরিবারের সন্তানরা হয়। অনেকেই হয়। হ্যাঁ, যদি কারো নিজস্ব একাধিক গাড়ি থাকে বা একাধিক বাড়ি থাকে ঢাকা শহরে, সে যদি উইলিংলি বলে যে আমি এমপি হওয়ার পরে আমি সরকারের ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, তার এনাফ ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি থাকে, দ্যাটস ওয়েলকাম। কিন্তু অনেক এমপি আছেন এটা অস্বীকার করা যাবে না। আমাদের তো বেশিরভাগই পয়সাওয়ালা বড় লোক, পয়সাওয়ালা এমপির ক্ষেত্রে বিশেষ করে পয়সাওয়ালা পয়সাওয়ালা বড় লোক। আপনি যদি পুলিশ প্রশাসনের আপনার উপজেলা প্রশাসন বলেন বা জেলা প্রশাসন বলেন, সেখানে আমি মনে করি না যারা ডিসি হয় বা এসপি হয় বা ইউএনও হয় তার নিজস্ব ক্ষমতা আছে এত কোটি টাকা দিয়ে একটা গাড়ি কেনার, আমি এটা মনে করি না। এটা তাকে অফিসিয়ালি সাপ্লাই দিতে হবে। এখন এমপি যদি তার এনাফ মানে ক্যাপাবিলিটি থাকে, আমি আমাকে উদাহরণটা দিই। মনে করুন আমি যদি নির্বাচনে দাঁড়াই, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন এবং জনগণ যদি আমাকে নির্বাচিত করে, আমার নিজস্ব কোনো বাড়ি নেই ঢাকা শহরে, সিলেট শহরে আছে, তো আমি যখন সংসদে থাকবো আমাকে তো অবশ্যই আমাকে একটা ফ্ল্যাট থাকা দরকার, আমার বা বাড়ি থাকা দরকার। সেই ক্ষেত্রে দিলে আমি না করব না। আমি একটা উদাহরণ এটা তো এমপি হোস্টেল আছে, সবাই কিন্তু যাদের নিজস্ব বাড়ি আছে ঢাকা শহরে, একাধিক বাড়ি আছে, 50টা 100টা বাড়ি, তারা আরও নিচ্ছে। এবং দেখা যায় যে যেমন গত সরকারের সময় তো মনে করেন সালমান এফ রহমান সাহেব তার নির্বাচনী হলফনামায় লিখেছিলেন তার নিজস্ব কোনো বাড়ি নেই, নিজস্ব কোনো গাড়ি নেই, এবং এটাও নির্বাচন কমিশন গ্রহণ করেছে। সেটা আপনি জানেন ওই যে কোম্পানি আইনের কারণে সেটা কিন্তু গ্রহণ করতে তারা বাধ্য। কিন্তু বাস্তবে কি সালমান এফ রহমানের বাড়ি নেই, গাড়ি নেই? এই যে ভৌতিক আইনি ফাঁকফোকর আছে, এটাকে সংশোধন করা দরকার, বিশ্বাসযোগ্য না। এখন জনগণের ট্যাক্সের টাকা, এটাকে আমি দুইভাবে দেখব। একটা হচ্ছে নৈতিকতার ব্যাপার, যে জনগণ ভোট দিয়ে আপনাকে সংসদে পাঠিয়েছে, এক। দ্বিতীয়ত হচ্ছে আপনার আইন কি বলে। আপনি যেহেতু আইন করেছেন যে আপনার এই যে গাড়িটা এটা হবে ট্যাক্স ফ্রি গাড়ি, নাও দ্য কোয়েশ্চন রিমেইন, আপনাকে ইংল্যান্ড থেকে আপনি বা জার্মানির থেকে বা আমেরিকার থেকে গাড়িটা তো ইম্পোর্ট করেছেন, আমেরিকা, জার্মানি বা ইংল্যান্ড আপনাকে তো গাড়ি ফ্রি দেবে না, গাড়ির টাকা তো আপনাকে পে করতে হচ্ছে। বাংলাদেশে নেওয়ার ক্ষেত্রে হয় কি, এখানে মনে করেন আপনি একটা BMW পেয়ে যাবেন 70-80 হাজার টাকায়, বড় ভালো কোয়ালিটি, বা মার্সিডিজ পেয়ে যাবেন। কিন্তু ওইটা যখন নিয়ে যাবেন, খুব সম্ভবত আমার যদি ভুল না হয় 4.5 টাইমস হচ্ছে ট্যাক্স, কোনো ক্ষেত্রে 800%, সর্বোচ্চ হলো 800%। আমি টাইমস বলছি, টাইমস আর পার্সেন্টেজ, 4-5 টাইমস। তার মানে দেখা গেছে আমি একটা হিসাব করে দেখেছি, আমি আমার গাড়িটা একবার হিসাব বের করেছিলাম যে আমার যে গাড়িটা হচ্ছে এখানে 49,000 টাকা দিয়ে আমি কিনছি, তো এটা বাংলাদেশে নিয়ে গেলে আমি হিসাব করে দেখেছি প্রায় 4,80,00,000 টাকা হয়ে যায় সামহাউ, ট্যাক্স সহ। নিশ্চয়ই সব এমপি আমি মনে করি না যে 4,80,00,000 টাকা দিয়ে গাড়ি কেনার ক্ষমতাও আছে, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। আমার অপিনিয়ন হচ্ছে, বাট মেজরিটির আছে। বাট এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে ওই যে এমপিরা যে গাড়িটা কিনেছে তারা এত টাকা নাই বলছে, তাদের কি গত 3 বছরে, এই সকল দেশে আপনি যখন দেখবেন, যখনই আপনার বাড়ি কিনতে যান, আমার নিজেরও প্রপার্টি আছে এই দেশে, যাই হোক, তো আপনার ট্যাক্স রিটার্ন দেখাতে হয়, আপনার 3 বছরের ইনকাম দেখাতে হয়, কত টাকা ইনকাম হচ্ছে, আউটগোয়িং হচ্ছে, ইনকামিং হচ্ছে, এটা দেখাতে হয়। বাংলাদেশে কি এগুলা যথাযথভাবে ফলো করা হয় কিনা? রাজনৈতিক সরকারের সময় আমাকে যদি প্রশ্ন করেন, আই এম সরি টু সে ইটস নট বিন ফলোড প্রপারলি, রাজনৈতিক সরকারের ক্ষেত্রে। বাট হোয়াট উই নিড টু আন্ডারস্ট্যান্ড, যে একটা কেয়ারটেকার সরকার যখন আসে বা অন্তর্বর্তী একটা সরকার থাকে, মানুষ কিন্তু মনে করে যে এখন যথাযথভাবে সব কিছুই হবে, কিন্তু এই সরকার পারতেছে না। কেন জানি পারতেছে না, কী কারণে পারতেছে না? সবচেয়ে আশ্চর্য লাগে কি জানেন, এই অন্তর্বর্তী সরকার যেটা অরাজনৈতিক সরকার, তারাই তো প্রশাসনকে সবচেয়ে স্ট্রং ভয়েসে কথা শোনাবে, আপনি খেয়াল করুন, কিন্তু তারা কি সেটা পারতেছে? মব হচ্ছে, ওপেন মব হচ্ছে বাংলাদেশে, ওপেন মব হচ্ছে। এই মবকে অনেকে মব জাস্টিস বলে। আমি
অ্যাটলিস্ট আমি 10টা জায়গায় বলেছি যে আপনারা এটাকে মব জাস্টিস বলবেন না প্লিজ। mob violence। জাস্টিস হয় না, এটা মব হয় ভায়োলেন্স। এটা violence। আপনারা এখন অবশ্যই আমি দেখছি পত্রিকাগুলোতেও লেখে মব ভায়োলেন্স। যাই হোক, এখন এই সরকার তাহলে ব্যর্থ হচ্ছে, কেন ব্যর্থ হচ্ছে তারা এই কথা বলতেছেন, আবার তারা ক্ষমতা দীর্ঘায়িত করছে। এখন তাও একটা পর্যায়ে আসছে যে ফেব্রুয়ারিতে আমরা জানি একটা নির্বাচন হবে। এখন দেখা যাচ্ছে একটা পক্ষ নির্বাচনের বিপক্ষে দাঁড়াচ্ছে, তার মানে এই মবের জন্য, এই ভায়োলেন্সের জন্য আমরা তাদেরকে দায়ী করতে পারি। তারা চাচ্ছে যে এইভাবে থাকলে আমরা রাতারাতি বড়লোক হয়ে যেতে পারবো, অর্থাৎ নতুন একটা শ্রেণীগোষ্ঠীর সৃষ্টি হয়ে গেছে। দেশ স্বাধীন হওয়ার পরপরই শুনেন, মূলত বঙ্গবন্ধু সরকারের ক্ষমতা নেওয়ার পরই অস্বীকার করা যাবে না যে কিছু মানুষের মধ্যে এক ধরনের টেন্ডেন্সি গ্রো করে, তারা রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা করা শুরু করলো। সেই রাতারাতি বড়লোক হওয়ার যে টেন্ডেন্সি গ্রো করলো, সেখান থেকে এটা ছড়িয়ে পড়লো আপনার প্রশাসনে, ডিসির কাছে ছড়িয়ে পড়লো, এসপির কাছে ছড়িয়ে পড়লো, ইউএনের কাছে ছড়িয়ে পড়লো, তারা বিভিন্ন ধরনের প্রিভিলেজ নিতে থাকলেন, এবং তারা বিভিন্ন ধরনের পদ্ধতি গ্রহণ করা শুরু করলেন। সরকারি যে বিশেষ করে ক্রয় সংক্রান্ত যে কমিটিগুলো হয়, এবং সেখানে দেখা যায় দুর্নীতি তারা আস্তে 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 একেবারে সেই সচিব থেকে ডিসি থেকে শুরু করে একদম চৌকিদার পর্যন্ত বিস্তৃত হয়ে গেল। এবং বিশেষ করে বাংলাদেশের যে কনস্ট্রাকশন কাজগুলো হয়, আপনি চিন্তা করতে পারবেন না। একবার ওই যে আগের পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল একে খন্দকার সাহেব ছিলেন বোধহয়, হ্যাঁ, আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতা আসে 15 বছরে, তিনি একবার বলছিলেন যে যে টাকাটা বরাদ্দ হয় ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য, তার 75%ই কমিশন এবং রাজনৈতিক নেতা এবং প্রশাসনরা ভাগ করে নেয়, জাস্ট 25% কাজ হয়। এমনকি আপনাদের মনে আছে সেই যে কথাগুলো, রোডের বদলে বাঁশ, ব্রিজ নির্মাণ করে ফেলতেছে মাঝখানে বাঁশ দিয়ে। আপনি চিন্তা করেন কি ধরনের ভয়ানক রিস্কি কাজগুলো হচ্ছে। তো এর ফলে হয়েছে কি, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিটা একেবারে মানে শিকড় গেড়ে বসেছে। মানুষ স্বপ্ন দেখেছিল যে এই যে অভ্যুত্থানের পরে একটা পরিবর্তন হয়েছে, দেখুন আমরা বারবার পরিবর্তনের জন্য কিন্তু স্বপ্ন দেখেছি, পদক্ষেপ নিয়েছি, কিন্তু কেন জানি সেটা অদৃশ্য কারণে আবার মনে হয় সেই যে লুটেরা শ্রেণী, সেই লুটেরা শ্রেণী আগে ছিল পাকিস্তানের সময় 22টা পরিবার, সেটা হয়ে গেছে 22,000 পরিবার। এরা কিন্তু কোনো না কোনোভাবে চায় অপরাধকে, দুর্নীতিকে একটা জায়গায় কেন্দ্রীভূত রাখতে, এবং এই জায়গায় আমরা একটা নিউজের শিরোনাম দেখলাম যে একজন সমন্বয়ক জানে আলম, উনি রাতারাতি উনার অবস্থার এবং আসিফ বুইয়া আমাদের একজন উপদেষ্টা এবং গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি আছেন, এবং তিনি নির্বাচনে তার দল এনসিপি আমরা বলতে পারি, কারণ তার সহকর্মীরাই, তার সাথে যারা আন্দোলনে ছিলেন বিগত 5 আগস্টের যে পরিবর্তনের পরে বা আগে, তো উনাদের একটা দলের যে সমন্বয়করা আছেন নিজেরা প্রার্থী হয়েছেন, উনিও একজন প্রার্থী হবেন। তো উনি বলছেন যে উনি পদত্যাগ করবেন। আপনি কি মনে করেন যে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এরকম কিছু না? আপনি যে বললেন যে আমরা যেটা চাচ্ছি, যে দেশ আপনি চাচ্ছেন, আমরা যে দেশ চাচ্ছি, আমরা কি ঠিক সেই দিকে যাচ্ছি? আচ্ছা, হ্যাঁ, যাই হোক, আমি ওই কথাই আসছিলাম। তো আমরা যেটা চাচ্ছি আমরা সেই দিকে যাচ্ছি না। আমাকে যদি প্রশ্ন করেন, দেখুন, এবং বিশেষ করে এই যে আন্দোলনটা হয়েছিল, প্রায় 1500 মানুষ মারা গিয়েছে, ওইটা আমি আর বলতেছি না। যাই হোক, এদের পরে এখন যে সরকারটা এসেছিল, মানুষ কিন্তু একটা আশা করেছিল যে পরিবর্তন আসবে। আপনার মনে আছে, ঠিক এই সরকারটা ক্ষমতা আসার পরপরই কিন্তু বন্যা হয়েছিল ফেনী, নোয়াখালী অঞ্চলে। আমি অবাক হয়েছি মানুষের যে স্বতঃস্ফূর্ততা, অংশগ্রহণ, বাসার থেকে তার স্বর্ণের একটা চেইন বলছে আমি ইউজ করি না, এইটা তোমরা নেই, ওইটা বিক্রি করে টাকা পাবা, যা মানুষকে দাও। তার ঘরে যে ওই যে আমরা মাটির ব্যাংকগুলা করি, সাধারণত অনেকে করে টাকা জমায়, এই টাকাগুলা নিয়ে আসছে, এনে ভেঙে দিছে বিশ্বাস করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনেক মানুষ নিজে কাগজ মানে কাপড় বিছিয়ে সেখানে টাকা নিয়েছে। এই যে মানুষের স্বতঃস্ফূর্ততা, মানুষের যে দেশপ্রেম নাই তা কিন্তু বলা যাবে না, দেশপ্রেম আছে অবশ্যই, মানুষের প্রতি মানুষের ভালোবাসা আছে, কিন্তু সেই ভালোবাসাটাকে আমরা কোথায় যেন মনে হচ্ছে রাজনীতিবিদরা, আমি রাজনীতিবিদদেরকে ফার্স্ট ব্লেম দেব, রাজনীতিবিদরা তাদের নিজেদের চরিত্র হননের কারণে, নৈতিকতার অভাবের কারণে তারা কেন জানি মনে হচ্ছে যে মানুষের ভালোবাসা পাচ্ছে না। মানুষ কিন্তু বিকল্প না পেয়ে, সত্যটা না পেয়ে বারবার কোনো না কোনোভাবে এখান থেকেই বেছে নিচ্ছে যে এখান থেকে ভালো যেটা, এটাকে আমরা গ্রহণ করি। এদের উপর যে আশাটা করেছিল যে এই সরকারের উপর ডক্টর ইউনূসকে মানুষ অনেক স্বপ্ন নিয়ে, ভালোবাসা নিয়ে তাকে ক্ষমতায় বসিয়েছিল, বাট আমি সরি টু সে হি ইজ অ্যান আটারলি ব্যর্থ উপদেষ্টা হয়েছেন। আমি সরি টু সে। এটা আপনার
লায়ন আপনি বলতেই পারেন। আমার অ্যানালাইসিস আমি বলছি। এবং এই যে ছাত্রগুলো আন্দোলন করেছিল তারা মানুষ কিন্তু স্বপ্ন দেখেছিল জেনজির স্বপ্ন, অবশ্যই। হ্যাঁ, এখন তারা নিজেরাই দুর্নীতিতে যখন জড়িয়ে পড়ে মানুষ হতাশা প্রকাশ করতে থাকে। যে আমরা এদেরকে স্বপ্ন দেখলাম, তারা আসলো, তারা এসেই একের পর এক সিদ্ধান্ত নিল নতুন আরেকটা রাজনৈতিক দল করে ফেলবে। হ্যাঁ, করলো দল, তারা দল করতে গিয়েও তারপরেও মানুষ কিন্তু স্বপ্ন দেখেছে, মানুষ বলছে যে আমরা একটা এদেশে আসলে একটি মধ্যপন্থার রাজনৈতিক দল হয়তোবা তারা হবে। তারা মধ্যপন্থার থেকে সরে গেল, তাদের পুরোপুরিভাবে তাদের পুরো টিমই দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়লো। সেটার থেকে মানুষের হতাশাটা আরোই বাড়তে থাকলো। এবং তাদের এই যে দুর্নীতিতে জড়িত হওয়া এবং তাদের এক একজন উপদেষ্টা, যিনি এই যে আপনার একজন উপদেষ্টা হান্নান মাসুদ, তিনি নিজেই বলেছেন যে তার বাবার একটা বাঙ্গার টিনের চাল ছিল, একটা টিনের বেড়া ছিল, তিনি এখন বাড়ি গাড়ির মালিক। আরেকজন উপদেষ্টা তিনি BMW দৌড়াচ্ছেন। আচ্ছা, আপনি আমাকে বলেন, আমি তো বাংলাদেশে অনার্স মাস্টার্স করেছি, আমি এদেশেও ডিগ্রি করেছি, আবার আমি বাংলাদেশে চাকরি করেছি। একজন সরকারি চাকরিজীবীর বেতন কয় টাকা? একবার একটা টিভি চ্যানেলে ওই আপনার মহিউদ্দিন খান আলমগীর সাহেব বলছিলেন যে উনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, যে সরকারি আমলারা, রাজনীতিবিদরা এটা করে ওইটা করে ওইটা করে। আমি মনে মনে প্রশ্ন করলাম যে উনি যে বলছেন এটা করে, উনি একজন সচিব হয়ে, একজন সচিব যে টাকা বেতন পায় সেই টাকা দিয়ে তার ঢাকা শহরে ভালো করে সন্তানের খরচ চালিয়ে চলারই তো কথা না, তেমন সঞ্চয় হওয়ার কথা না। তার বাবার তো একটা রাইস মিল কেনারও টাকা ছিল না, তিনি কি করে এত বাড়ি গাড়ির মালিক হলেন? তার মানে প্রশাসনে হোক আর রাজনীতিবিদদের ক্ষেত্রে হোক আর যে ক্ষেত্রেই হোক, সর্বগ্রাসী সর্বনাশী দুর্নীতি আমাদের সমাজকে আঁকড়ে ধরেছে। এই দুর্নীতি থেকে মানুষ কিন্তু স্বপ্ন দেখেছিল। শুনেন, কেন এই জেনজিএর এবং এই প্রতি মানুষের ভালোবাসাটা ছিল, আমি একটু বলি আপনাকে। ধরুন আপনি একজনকে এমপি বানালেন, সেই এমপি সাহেব জানেন না একটি ফেসবুকের অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, সেই এমপি সাহেব জানেন না একটি ইউটিউব কীভাবে চালাতে হয়, সেই এমপি সাহেব জানেন না টিকটক কীভাবে চালাতে হয়। আপনি খেয়াল করুন কথাটা। বর্তমান যুগের প্রেক্ষাপটে আপনি সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড করে চলতে পারবেন না, আপনার এইটুকু নলেজ থাকতেই হবে। তাহলে আমাদের কি করতে হবে? সকল দিক থেকে আমাদের প্রেশার ক্রিয়েট করতে হবে। প্রেশার ক্রিয়েট প্লাস এক ধরনের, আমি যদি শব্দটা বলি, অ্যাওয়ারনেস গ্রো করতে হবে, যে আমাদের জেন জি এর সাথে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ প্রজন্ম যে পথে যেতে চায়, যে পথে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তার চোখে বাংলাদেশকে দেখে, বিশ্বকে দেখে, টেকনোলজিতে উন্নত একটা বিশ্ব তারা দেখতে চায়, সেই স্বপ্ন নিয়েই তো এই জেন জি এর স্বপ্ন দেখা যুবকগুলা কিন্তু এই আন্দোলনটা করেছিল। 1500 মানুষও মৃত্যুবরণ করেছে। 1500টি জীবন ইজ নট ইজি, ইটস নট ফানি। আর অনেকেই পঙ্গু, প্রায় 11,000 পঙ্গু হয়েছে। কিন্তু এর ফলে মানে জনগণ পেয়েছে কি? খুব দ্রুতই, আমি এই উদাহরণটা প্রায় দেয়, জাসদ ছাত্রলীগের কথা নিশ্চয়ই আপনার মনে আছে, বৈজ্ঞানিক সমাজতন্ত্র নিয়ে। বঙ্গবন্ধু সরকার যখন ক্ষমতায় ছিলেন, ছাত্রলীগের হয়তোবা গ্রুপিং বলেন, সন্ত্রাস বলেন, এগুলার বিপক্ষে দাঁড়িয়ে তারা কিন্তু খুব সহজেই ছাত্র সমাজকে একটা আওয়াজ তুলেছিল। আমরা বিরতির পরে আলোচনা করব।